এটা হলো নবকুমার গ্রামের একটা ছোট্ট বাজার। শুধু নবকুমার গ্রামই নয়, আশেপাশের আরো 2-3টে গ্রাম থেকে মানুষজন বেশিরভাগ সময় এই বাজারেই আসে। এই বাজারের মধ্যেই আছে এই গ্রামের অজিত মুখার্জির একটা মুদিখানার দোকান। অজিতবাবু এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। আশেপাশে তার ভালোই নামডাক আছে। বলতে গেলে সবাই এক ডাকে চেনে, শুধুমাত্র তার ভালো মনের জন্য। গরিব ও সৎ মানুষের প্রতি বরাবরই তার ভালোবাসাটা একটু বেশি। অজিত দা, আমাকে 500 গ্রাম চিনি আর 1 কিলো আটা দিও তো। দিচ্ছি। আচ্ছা বলছি, সকাল থেকেই বাজারের পূব দিকে বেশ গন্ডগোলের আওয়াজ পাচ্ছি। অনেকক্ষণ ধরে জোরে জোরে চেঁচামেচিও হচ্ছে। কি হয়েছে গো ওখানে? আর বলো না, আরে আমাদের পরিতোষের শাড়ির দোকান থেকে নাকি কাল রাতে বেশ কয়েকটা দামি দামি শাড়ি চুরি হয়ে গেছে। সে কি গো, চুরি হয়ে গেছে? হ্যাঁ, আর শুধুই পরিতোষ নয়, পরশুদিন বিমল আর তার আগের দিন আরো অনেক দোকান থেকে রাতের বেলায় এরকম টুকটাক চুরি হয়েছে। আরে ওই নিয়েই তো ওই পূব দিকের মোড়ে ঝামেলা লেগেছে। কি বলছো? এ তো ভারী চিন্তার বিষয়। এরম হলে তো আমার দোকানটাও খুব একটা নিরাপদ নয়। হ্যাঁ, নয় তো। আমি বলি কি, তুমি বরং বাড়ি যাওয়ার সময় এই দোকানটাতে ভালো করে তালা ঠালাগুলো লাগিয়ে যেও, আর পারলে খুব দামি জিনিসগুলো নিজের সাথে নিয়ে যেও। দোকানে রেখো না। আরে বলা তো যায় না কখন কি হয়। আরে দিনকাল তো খুব একটা ভালো নয়, বুঝেছো? আচ্ছা আমি বরং আসি গো অজিতদা, পরে কথা হবে। কি যে করি, সেই হিসাবে দেখতে গেলে তো সব জিনিসই দামি। কোনটা ছেড়ে কোনটা সরাবো? এই দোকানটাই তো আমার একমাত্র সম্বল। এখন উপরালাই ভরসা। দেখি, পারলে একবার রাতে না হয় খেয়ে দিয়ে এসে দেখে যাব। রাত তখন 9টা বাজে। অজিতবাবু রাতের খাওয়া দাওয়া সেরে বাজারে তার দোকানের দিকে যাচ্ছেন একবার ভালোভাবে দেখে নিতে। বাজার যাওয়ার পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। বলতে গেলে এটাই গ্রামের মানুষের একমাত্র ভয়ের কারণ। তাই দিন ছাড়া রাতের বেলায় কেউই এই দিকে আসে না। আসলে বাঁশঝাড়টা এতটাই ঘন যে রাত তো দূরের কথা, দিনের বেলায় সূর্যের আলোতেও কিরম যেন গুম হয়ে থাকে। তার উপর এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক রকম কুকথা প্রচলিত আছে। তবে অজিতবাবুর এখন সেগুলো কিছুই আর মাথায় আসছে না। তার একমাত্র চিন্তা তার স্বাদের দোকানটা নিয়ে। আজ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। গ্রামের সবাই এতক্ষণে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুধুমাত্র আমি ছাড়া। কোনো রকমে গিয়ে আগে দোকানটাকে ভালোভাবে দেখে নিই, তারপর তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাব। না, দোকানটা ঠিকই আছে, তালা দুটোও লাগানো। এই বলে অজিতবাবুর চোখ পড়ল তার দোকানের বাইরে বসে থাকা একটা ভিখিরির ওপর। আরে এটা ওই ভিখিরিটা না? তাই তো। বেশ কয়েকদিন ধরে একেই বাজারে দেখা যাচ্ছে। মনে হয় আগে যেখানে ছিল সেখান থেকে কেউ তাড়িয়ে দিয়েছে। ইস, এই ঠান্ডায় কিভাবে খালি গায়ে শুয়ে আছে। অজিতবাবু তার নিজের গায়ের চাদরটা খুলে ভিখিরিটার গায়ে দিয়ে দেন। ভিখিরিটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই সে কিছু টের পেল না। তবে চাদরটা গায়ে পেতেই দুহাত দিয়ে চাদরটাকে আঁকড়ে ধরল, যেন ভিতর ভিতর সে খুব আনন্দ পেয়েছে, যেন ভেতর ভেতর তার কষ্ট কিছুটা কমেছে। এই দৃশ্য দেখে অজিতবাবুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো, আর মুখের কোণে একটা রওনা দিল।
এটা পরিতোষের ছেলে সমর না? তাই তো মনে হলো। ও এখানে এত রাতে কি করছে? হয়তো আমার মতন বাবার দোকানটা দেখতে এসছে। কি আর করবে, যা হচ্ছে। পরের দিন সকালবেলা অজিতবাবু দেখলেন কাল রাতের সেই ভিখিরিটা তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এই যে শুনছো, এই যে এদিকে। আমায় আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। সকালে কিছু খেয়েছো? না বাবু, 2-3 জনের কাছে চেয়েছিলাম, তবে তারা কিছু না দিয়েই তাড়িয়ে দিয়েছে। এই নাও, এই পাউরুটিটা খাও। কি যে বলি বাবু, আপনার মন খুব ভালো, ভগবান আপনার মঙ্গল করুক। এই দেখুন না বাবু, কাল মাঝরাতে ঘুম ভেঙে দেখি কে যেন আমার গায়ে এই চাদরটা দিয়ে গেছে। সেও হয়তো আপনার মতোই কোনো ভালো মনের মানুষ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বরং এখন কোথাও গিয়ে বসে এই পাউরুটিটা খেয়ে নাও, আর ওই মুখের কলটার থেকে জল খেও। কখনো খিদে পেলে আমায় এসে বলবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, ঠিক আছে, আসছি। কিছুক্ষণ পরে একটা আওয়াজ অজিতবাবুর কানে আসে। আরে, কোথাও কি আবার কোনো গন্ডগোল লাগলো নাকি? অজিতদা, তুমি এখনো এখানে আছো? আরে ওইদিকে ওই চোরটা ধরা পড়েছে গো, সবাই মিলে ওকে বেঁধে ঘিরে রেখেছে। সে কি, তাই নাকি? কোথায়, কখন ধরা পড়লো? আর ওরা ওকে মারধর করছে না তো? আরে তুমি ওখানে যাও তাড়াতাড়ি, আমি বরং সবাইকে জানিয়ে আসি। গিয়ে সেখানকার দৃশ্য দেখে তো আমি অবাক। দেখলাম কয়েকজন মিলে সেই ভিখিরিটাকে ধরে বেঁধে রেখেছে। বোঝাই যাচ্ছে সবাই ওই ভিখিরিটাকেই চোর সন্দেহ করছে। মনে হয় একটু মেরেওছে, কারণ তার কপাল থেকে রক্ত বেয়ে পড়ছে, হাতে পায়েও চোটের দাগ। আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। চুপ কর, একদম বেশি কথা বলবি না। কদিন ধরেই এখানে ঘুরঘুর করছিলি, তোর সব মতলব বুঝি। দাঁড়া না, আজ তোকে কি করি দেখ। হঠাৎই ভিখিরিটা আমার দিকে তাকিয়ে আমায় বলল, বাবু বাবু, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি চুরি করিনি বাবু। আপনি এদের বোঝান না, আপনি এদের বোঝান না বাবু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো। বলছি, তোমরা কি নিশ্চিত যে ওই চুরিটা করেছে? আরে সেটা তো নাও হতে পারে। না কাকু, আমরা নিশ্চিত ওই এই চুরিটা করেছে। আরে কদিন ধরেই ওকে এখানে দেখছি, কই তার আগে তো ছিল না। আর তার আগে কোনোদিনও এই বাজারে চুরিও হয়নি। আজ ওকে মেরে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম, কিন্তু দেখো, মেরো না। ওকে মারলে তো তোমরা আর তোমাদের জিনিসগুলো ফেরত পাবে না। না অজিতদা, এদের ছাড়তে নেই, তাহলে এরা আবার অন্য কোথাও গিয়ে সেই একই কাজ শুরু করবে। এদেরকে না ভালোভাবে একটু টাইট দেওয়া দরকার। আর তাছাড়াও কাকু, আপনার তো কোনো জিনিস চুরি হয়নি, তাই আপনি এসব বলছেন। আমরা কারো কথা শুনবো না। এই মার মার। না 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 না। এরপর ওরা আমার সামনেই ওই ভিখিরিটাকে মারতে শুরু করলো। চোখের সামনে এই করুণ দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে দোকানে চলে এলাম। তবে আসতে গিয়ে দেখলাম
দূরে একটা গাছের পেছন থেকে পরিতোষের ছেলে সমর এই ঘটনাটা উকি মেরে দেখছে। তার মুখে যে হাসির ছাপ সেটাও বুঝতে পারলাম। দোকানে এসে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কিছু ভালো লাগছে না। চোখের সামনে ঘটা দৃশ্যটা যেন কিছুতেই ভুলতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে ওই ভিখিরিটা এসব করেনি। এই চুরিগুলো অন্য কেউ করেছে। তারপর হঠাৎই মনে পড়ল পরিতোষের ছেলে সমরের দূরে দাঁড়িয়ে গাছের পেছন থেকে উকি মেরে দেখার দৃশ্যটা। বুঝতে পারলাম, মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক। কিন্তু কি করে বোঝাবো এদের? এরা তো ওই নির্দোষ মানুষটাকে শাস্তি দিচ্ছে, অথচ যে আসল দোষী সে কোনো শাস্তি পাবে না। অবশ্য আমার কাছে তো কোনো প্রমাণও নেই, কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না। হে ভগবান, এ তোমার কেমন বিচার? একজন অসহায় মানুষকে এতটা নৃশংসভাবে শাস্তি পেতে হচ্ছে। তার কপাল যখন এতটাই খারাপ, তখন কেন জন্ম দিলে? রাগে ঘেন্নায় মনে মনে ভগবানকে গালাগালি দিতে থাকলাম। সত্যিই তো, আমরা সাধারণ মানুষ, এর থেকে আর বেশি কি বা করতে পারি? কিছুক্ষণ পর খবর পেলাম খুব নৃশংসভাবে মারার ফলে নাকি ওই ভিখিরিটা ওখানেই মারা গেছে। কয়েকজন মিলে তার মৃতদেহটাকে গ্রামের বাঁশঝাড়ের এক কোণায় ফেলে এসেছে। হে মনুষ্যজাত, কি নিচু তোমরা! একটা অসহায় মানুষকে ওরম নৃশংসভাবে মেরে ফেলেও তোমাদের শান্তি হয়নি। তারপরও তার মৃতদেহটার কোনো সৎকার করা হলো না। তাকে ওইভাবেই ফেলে দেওয়া হলো বাঁশঝাড়ের এক কোণায়, যাতে শিয়াল কুকুরে খেয়ে নেয়। ছি ছি, ভাবতেও ঘেন্না লাগছে আমি এদের মতন একজন মানুষ। এরপর মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমি একদিন সকালে আমার দোকানে বসে আছি, হঠাৎই অজিতদা, তুমি কি খবরটা পেয়েছো? শুনেছো কি হয়েছে? খবর? কি খবর? আর কি হয়েছে? আরে আমাদের পিন্টু গো, পিন্টু কাল রাতে নাকি গ্রামের ওই বাঁশঝাড়ের সামনে দিয়ে আসছিল, হয়তো কোনো কাজে গেছিল। তা ওখানেই কে যেন ওকে খুব নৃশংসভাবে মেরে ফেলেছে। সে কি দৃশ্য একেবারে চোখে দেখা যাচ্ছে না। পিন্টু? এসব কি বলছো? কে করলো এরকম? সেটা জানি না, তবে ওখানে ভিড় হয়ে গেছে। আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি এসো। দোকানটা বন্ধ করে এগিয়ে চললাম সেই বাঁশঝাড়ের দিকে। পৌঁছে সেখানকার দৃশ্য দেখে তো আমি শিউরে উঠি। দেখলাম একটা মৃতদেহ নিচে মাটিতে পড়ে আছে। তার মাথা নেই, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, যেন কেউ মাংস কামড়ে বাদ দিয়েছে। দেখে চেনার কোনো উপায় নেই যে মৃতদেহটি কার। আচ্ছা, এটা যে পিন্টুর মৃতদেহ, এটা তোমরা বুঝলে কি করে? হ্যাঁ অজিতদা, এটা আমাদের পিন্টুই। কারণ কাল শহরে যাবে বলে পিন্টু যখন মালপত্র নিতে আমার কাছে এসেছিল, তখনও এই পোশাকই পরেছিল। আর তাছাড়াও এই জুতো, এই গায়ের রং সবই তো পিন্টুর মতন। মনে হয় কাল রাতে শহর থেকে এ পথ দিয়ে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় শিয়ালে এই কাজ করেছে। হয়তো রাতে একা পেয়ে শিয়ালের দল আক্রমণ করেছে, তাছাড়া আর কি হবে। আমার কেমন যেন
খটকা লাগছে। শিয়ালে একটা মানুষকে এরকম ভাবে মেরে ফেলবে? আচ্ছা, যদি তাই মেনেও নি, তাহলেও শিয়ালের দল পুরো দেহটাকে না খেয়ে শুধু সামান্য কয়েক জায়গার মাংস খেয়ে ছেড়ে দেবে? আর মানুষের মাথা নিয়েই বা তারা কি করবে দেহ ছেড়ে? জানি না এ আবার কোন বিপদ এসে পড়ল। এরপর আরো দুজনের মুন্ডুহীন মৃতদেহ পাওয়া গেল ওই বাঁশঝাড়ের আশেপাশে। ঠিক একই রকমভাবে মৃতদেহগুলো ক্ষত বিক্ষত ছিল, কিন্তু শুধু ধর ছাড়া কারোরই মাথা সেখানে ছিল না, যেন পুরো মাথাটাই গায়েব হয়ে গেছে। কি যে হলো গ্রামে, জানি না গ্রামটাতে কার নজর লাগলো। তবে একটা জিনিস, কয়েকদিন ধরে বাজারে আর কোনো চুরির ঘটনা শোনা যাচ্ছে না। মনে হচ্ছে চোরটাও ভয়তে রাতে আর বাইরে বেরোচ্ছে না। যাক, ভালোই হয়েছে। না, আজ তো শনিবার, তার উপর আবার অমাবস্যা। বাজারে আজ বেশি লোকজনও নেই। যাই, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি যাই। শরীরটা সেরকম ভালো লাগছে না। ওই ভিখিরিটার ঘটনাটা ঘটার পর বেশ কয়েকদিন পাশের গায়ে গিয়ে লুকিয়েছিলাম কাজের দোহাই দিয়ে। তবে বেশি দিন ওখানে থাকলে তো আমার চলবে না। আজ ফিরে সবার আগে একটা ভালোই দাও মেরেছি। কি করব, বাবা তো আমাকে একটাও টাকা পয়সা দেয় না, তাই এসব করতে হচ্ছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, করলো কে আর মরলো কে, হ্যাঁ? এখন এই মালগুলো শহরে গিয়ে বেচে দিতে পারলেই মোটা মোটা ইনকাম। তবে গ্রামে ঢোকার মুখে কি যেন শুনলাম, কয়েকজন নাকি মারা গেছে। সে মরুক গে, তাতে আমার কি। কি অন্ধকার রে বাবা, কে যে এই বাঁশঝাড়টাকে রেখেছে জানি না, কোনো তো কাজেও আসে না। ধুর, যত সব। কে 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 কে? মনে হলো কে যেন পেছনে ছিল। না না, মনের ভুল। যাই, এখন তাড়াতাড়ি পা চালাই। কিসের একটা আওয়াজ হলো না? কে কে ওখানে? কি একটা কালো মতন দেখলাম। না, আমার মনে হয় অন্ধকারে ভুল দেখেছি। এই, কে রে? কে রে ভয় দেখাচ্ছিস? জানিস আমি কে? একদম শেষ করে দেবো।
পরিতোষ, পরিতোষ কেঁদো না, নিজেকে সামলাও। জানি এই সময়টা হবে না। দেখো, কে যে এগুলো করছে সেটা তো আমরা জানি না, তাই বাঁশঝাড়ের ভেতরে না ঢুকে সামনে দিয়ে এলে মনে হয় অতটাও বিপদের আশঙ্কা নেই। একদম ঠিক বলেছ অজিতদা, ওটাই করব। আর একটু এগোলেই এই বাঁশঝাড়টা পেরিয়ে যাব। ভগবান রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, এটা কিসের আওয়াজ? এরপর থেকে শুধু বাঁশঝাড়ের মধ্যেই নয়, সারা গ্রামেই যেন সেই তাণ্ডব শুরু হয়ে যায়। প্রতিদিন সকালেই মানুষ ঘুম থেকে উঠে দেখে রাস্তাঘাটে এখানে ওখানে কুকুর বিড়াল মরে পড়ে আছে মুন্ডুহীন অবস্থায়। গাছের তলায়, মানুষের বাড়ির উঠোনে বিভিন্ন রকমের পাখি, কাক মরে পড়ে আছে, তাদেরও মাথা নেই। সারা গ্রামে তখন শুধু আতঙ্কের ছাপ। মানুষজন রাতের বেলায় বাড়ির বাইরে বেরোতেই নয়, নিজের ঘরে একটু জোরে কথা বলতেও যেন ভয় পেত। না, আর এটা চলতে দেওয়া যাবে না। আমাদের খুব শিগগিরই কিছু একটা করতেই হবে। অজিতদা, আমাদের বরং পাশের গায়ের ওই তান্ত্রিকের কাছে যাওয়া উচিত, কারণ আমার মনে হয় এসব কাজ কোনো অতৃপ্ত আত্মার কাজ। ওই তান্ত্রিকই একমাত্র এসবের হাত থেকে পুরো গ্রামকে বাঁচাতে পারে। ঠিকই বলেছ। তাহলে চলো, গ্রামের কয়েকজন লোককে সাথে নিয়ে এখনই ওই তান্ত্রিকের কাছে যাই। চলো। কিরে, তোরা সবাই সকাল সকাল দল বেঁধে আমার কাছে, কি সমস্যা? বাবা, আমাদের গ্রামটাকে বাঁচান। একে একে আমাদের গ্রামের সবাইকে সে মেরে ফেলছে। এখন এই বিপদ থেকে আপনি পারেন আমাদের রক্ষা করতে। হ্যাঁ বাবা, কিছু একটা করুন। এখন তো আমরা রাতে আর ভয়ে বাড়ির বাইরে বেরোতেই পারি না। দাঁড়া। এ আমি কি দেখলাম? কি হলো বাবা, কি হলো? এ কোনো সাধারণ আত্মা নয়, এ এক ভয়ঙ্কর রকমের প্রেত। আর এখন সে আরো ভয়ঙ্কর এক পিশাচে পরিণত হয়েছে। অবশ্য এর জন্য তোরাই দায়ী। একজন অসহায় নির্দোষ মানুষকে চোর সন্দেহ করে তাকে মেরে ফেললি, আর তারপর তার সৎকার না করে ওই বাঁশঝাড়ে গিয়ে ফেলে দিয়েলি। ছি! যাই হোক, তবে এর সাথে লড়াই করা আমার একার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমার তোদের মধ্যে কোনো একজনের সাহায্যের দরকার। আমরা আমরা না না, আমরা কি করে?
তুই কি নাম তোর? কি করিস? বাবা, আমার নাম অজিত মুখার্জি। পাশের গায়ের বাজারে আমার একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। এদের প্রত্যেকের মাথার ওপর বিপদের যে ছায়াটা আমি দেখছি, সেটা তোর মাথার ওপর দেখতে পারছি না। এর থেকে এটা নিশ্চিত যে সে তোকে প্রাণে মারবে না, সেটা যে কারণেই হোক না কেন। তুই পারবি এই কাজটা করতে। আমি? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলুন। এই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। এখন কিছু করা যাবে না, কদিন তোদের একটু সহ্য করতে হবে। যেরম চলছে চলতে দে। আসছে অমাবস্যার দিন সকালবেলায় তুই আমার কাছে আসবি। যা করার সেদিনই করতে হবে। ওই দিন তুই ওই বাস ঝাড়ে যাবি। অমাবস্যার দিন এই রকম প্রেতদের শক্তি আরো বাড়ে, আর সেই দিনই তাদের একেবারে শেষ করা সম্ভব। তবে ওই দিন তুই একা আসবি না, তোর সাথে আরো একজনকে নিয়ে আসবি। কারণ সে তোকে প্রাণে মারবে না ঠিকই, তবে সে যদি গুণাক্ষরেও বুঝতে পারে করবে। অজিতদা, কই এখনো তো কিছু হলো না? বাঁশঝাড়টা দেখেছো? কেরম যেন পুরো শান্ত লাগছে। কেন, তুমি কি চাও কিছু হোক? না, সেটা না, মানে আমি বলছি যে নাও, তোমার ইচ্ছা পূরণ হয়েছে, এবার কিছু হবে। ভয় পেও না, বাবা তো বলেছেন ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর কঙ্কালটাকে আমাদের খুঁজে বার করতে হবে। চলো। কোথায় খুঁজবো? কোথাও তো পাচ্ছি না। কে কে কি হলো? এ কি, সুতোটা তো ছিঁড়ে গেছে। ঠিক আছে, ভয় পেও না, তুমি আমার সাথে সাথেই থাকো। অজিতদা, ওখানে ওটা কি? কোথায়? পরিতোষ, পরিতোষ, তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে অজিতবাবুর যেন প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। না না, এক্ষুনি এক্ষুনি ওই কঙ্কালটা আমায় খুঁজে বার করতেই হবে। এরপর থেকে অজিতবাবু পাগলের মতো এদিক ওদিক সেই কঙ্কালটাকে খুঁজতে লাগলো। আরে, ওখানে ওটা কি পড়ে আছে? ওই তো সেই কঙ্কালটা।
বাবু, চলে যান, এখানে থাকবেন না, চলে যান, যান। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, এটা ঠিক যে সেদিন তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তুমি তো তাদের সবাইকে মেরে ফেলেছো। তোমার তো বদলা নেওয়া হয়ে গেছে, তাহলে তুমি বাকিদেরকে কেন মারছো? ওরা তো কোনো দোষ করেনি, ওরা তো কিছু জানেই না। তুমি যদি ওদেরও এরমভাবে মারো, তাহলে তোমার আর ওই দোষী মানুষগুলোর মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। ভেবে দেখো, যে নিরপরাধ মানুষগুলোকে তুমি মারছো, তাদের হয়তো পরিবার আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারা তো অনাথ হয়ে যাবে। তাই বলছি, তুমি এরম করো না, দয়া করে আর কাউকে মেরো না। ঠিক আছে, আমি আর কাউকে মারবো না। আপনি যা করতে এসেছেন তাই করতে পারেন, আমি বাধা দেব না। আমি পেরেছি, আমি পেরেছি ভগবান, আমি সবাইকে বাঁচাতে পেরেছি।